আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। কথাই আছে না, আল্লাহর সহায় থাকলে দুনিয়ার কেউ কোনো কিছু করতে পারে না। আমি মনে মনে ভাবলাম সমস্যা এখানেই মিটে গেছে, কিন্তু সমস্যা কমার বদলে যে আরও বেড়ে গেছে কে জানতো। মেয়েটি তখনও নিস্তব্ধ হয়ে বসে আছে। কি বলবে সে ভেবে পাচ্ছে না। হঠাৎ ম্যানেজার ও ইন্সপেক্টর ফিরে এলো। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আবার আমাদের দিকে তাকালো। হঠাৎ ইন্সপেক্টর বলে, আপনাদের যখন এঙ্গেজমেন্ট হয়েই গেছে তাহলে বিয়েটা এখানে করে নেওয়াই ভালো। তাই বলছিলাম যে আপনাদের বিয়েটা আমরা এখানেই দিতে চাই। ম্যানেজার সবকিছু অ্যারেঞ্জ করবে, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। ম্যানেজার বলে, ইন্সপেক্টর স্যার ঠিক বলছেন, আমাদের হোটেলে বিয়েটা হলে আমাদের জন্য ভালো হবে। আমরা না হয় ছোটোখাটো অনুষ্ঠান করে আপনাদের বিয়েটা দিলাম, ঢাকা ফিরে গিয়ে বড় করে না হয় অনুষ্ঠান করবেন। এদের দুজনের কথা শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। আমার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না, ভাষা হারিয়ে ফেলেছি কথা বলার। কি ভেবে কথাটা বললাম আর কি হতে চলেছে। ঝামেলা থেকে বেরোনোর বদলে আরো জড়িয়ে গেলাম। এখন কি হবে? ওনাদের কথা শুনে আমি ভাবনায় ডুবে আছি। এতক্ষণে মেয়েটি কথা বলল। মেয়েটি বলে, কি বলছেন আপনারা? উনি আমাকে কিডন্যাপ করেছে, এটাই সত্যি। উনাকে আমি চিনিও না, তাহলে ওনার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে কি করে? উনি যা বলছেন মিথ্যে বলছেন নিজেকে বাঁচানোর জন্য, আর আপনারা সব বিশ্বাস করে নিলেন। আবার ওই লোকটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। ম্যানেজার বলে, দেখুন ম্যাডাম, আমরা ওনাকে আজকাল থেকে চিনি না। উনি আমাদের এখানে প্রত্যেক মাসে 2-3 বার করে এসে থাকেন। আজ প্রায় 3 বছর হতে চলল উনি এখানে আসেন। চট্টগ্রামে আসলেই উনি আমাদের হোটেলেই থাকেন। কোনো মেয়েকে কিডন্যাপ করবে তো দূরের কথা, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকান না পর্যন্ত। আর আপনি বলছেন উনি আপনাকে অপহরণ করে নিয়ে এসেছে? এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। মেয়েটি বলে, বিশ্বাস করুন, আমি যা বলছি সেটা সত্যি। উনি আমাকে অপহরণ করে নিয়ে এসেছেন। দয়া করে আপনারা আমার কথা বিশ্বাস করুন। এদিকে আমি পাথরের মুক্তির মতো সবার কথা শুনে যাচ্ছি। নিজের পাতা কলে নিজেই আটকে গেছি। কি করে সমাধান করব এই সমস্যার? কেন যে অগ্রিম কথা বলতে গেলাম। তারপরও নিজেকে স্বাভাবিক করে বললাম, দেখুন, কেন শুধু শুধু ঝামেলা করতে যাবেন? 2 সপ্তাহই তো ব্যাপার। ঢাকা গিয়ে না হয় বিয়ের কাজটা সেরে ফেলবো। তবে কথা দিচ্ছি, আপনাদেরকে ইনভাইট করব। আপনাদের কিন্তু আসতে হবে। ইন্সপেক্টর বলে, এখন তো আমার সন্দেহ হচ্ছে। যদি সত্যি আপনাদের এঙ্গেজমেন্ট হয়ে থাকে তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? কোথাও এমনটা নয় তো যে মেয়েটি যা বলছে সেটা সত্যি, আপনি মিথ্যে বলছেন? ইন্সপেক্টরের কথা শুনে মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়েটি বলে, আমি বলেছি না স্যার, এই লোকটা মিথ্যে কথা বলছে। নিজেকে বাঁচানোর জন্য এই লোকটাই আমাকে কিডন্যাপ করেছে। আমাকে চুপ দেখে ম্যানেজারের মুখ কালো হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি মেয়েটি সত্যি কথা বলছে? স্যার মেয়েটিকে কিডন্যাপ করে এনেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ম্যানেজার আমাকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনি কথা বলছেন না কেন? তাহলে কি মেয়েটি যা বলছে সেটা সত্যি? কি বলবো আমি? আমার মাথায় কিচ্ছু আসছে না। আমার এতদিনের ইমেজ, রেসপেক্ট, মান সম্মান এক নিমেষে শেষ হয়ে যাবে, তাও আবার এমন একটা মেয়ের জন্য। রাগে ঘৃণায় নিজের মাথা চুল নিজেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এখন যদি এদের কথা মতো মেয়েটাকে বিয়ে না করি তাহলে মান সম্মানের সাথে সাথে আমাকে জেলে যেতে হবে। যে অন্যায়টা আমি করিনি তার সাজা কেন আমি পাবো? শেষমেশ সিদ্ধান্ত নিয়েই নিলাম। আমি বললাম, ম্যানেজার সাহেব আপনি বিয়ের আয়োজন করুন, আজকেই আমি ওকে বিয়ে করব। ফ্যামিলির জন্য এতক্ষণ নাকচ করছিলাম, কিন্তু আপনারা যখন এত করেই বলছেন তাহলে এখানেই বিয়েটা করে নিই। হঠাৎ মেয়েটি চেঁচিয়ে বলে, না, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। আমি এই লোকটাকে চিনি না, জানি না, তাহলে আমি এই লোকটাকে কেন বিয়ে করব? আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, ম্যানেজার সাহেব সবকিছুর আয়োজন করুন। এই বলে মেয়েটির হাত ধরে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যেতে লাগলাম। এদিকে মেয়েটি চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমি আপনাকে বিয়ে করব না। আপনি একজন খারাপ লোক, আমাকে কিডন্যাপ করে এনেছেন। আরও নানান রকমের কথা বলতে লাগলো। আমি তার কথার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলাম না। তখন আমার মাথায় খুন চেপেছে, রাগে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আমি মেয়েটাকে রুমে নিয়ে গিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেললাম। তারপর সজোরে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করার শব্দে মেয়েটির আত্মারাম কেঁপে উঠল। আমার চেহারা দেখে ভয়ে খাটের মাঝখানে গিয়ে গুটিসুটি মেরে বসলো। আমি টি টেবিলে থাকা ফুলদানিটা সজোরে মেঝেতে আছাড় মারলাম। তাতেই মেয়েটি দোকান চেপে ধরে চোখ বন্ধ করে নিল। আমি রাগের সাথে চেঁচিয়ে বললাম, আমাকে বিয়ে করার ভালোই ফোন দিয়ে এটেছ। আচ্ছা, তোমাদের গ্যাংয়ে কে কে সামিল আছে আমাকে একটু বলো তো। আমাদের মতো ছেলেদেরকে ফাঁসানোর ধান্দা কবে থেকে শুরু করেছো? মেয়েটি ভয় থরথর করে কাঁপছে। মেয়েটি কান্না করতে করতে বলে, আমি ওরকম মেয়ে না, আমি কিছু জানি না। আমি শুধু ঘরে ফিরতে চাই, আমার মা বাবার কাছে যেতে চাই, আমি কিছু জানি না। ওর কান্না দেখে আমার দেমাগ খারাপ হয়ে গেল। আমি চেঁচিয়ে বললাম, এই তোমার নেকা কান্না বন্ধ করো, সব সমস্যার মূল তুমি। যখন থেকে আমার লাইফে এসেছো তখন থেকে আমার জীবনের সমস্যা বেড়ে গেল। বারবার করে বললাম যে আমি তোমাকে কিডন্যাপ করিনি। আমি জানি না তুমি আমার গাড়িতে কি করে এলে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করলে না। উল্টো কি করলে? আমাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডেকে বসলে। আচ্ছা, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে কিডন্যাপার মনে হয়? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব নেই আমার। তাহলে আমি শুধু শুধু তোমাকে কিডন্যাপ কেন করতে যাব? আমার চরিত্র এমন কোনো দোষ নেই যে আমি মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করব। আল্লাহ মাফ করুক, আমার মা বাবা আমাকে এমন শিক্ষা দেয়নি। মেয়েটি এখনও কান্না করছে। মেয়েটি বলে, আপনি কেন বলতে গেলেন যে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে? তাহলে তো ওনারা বিয়ের জন্য প্যারা দিত না। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, তো কি করতাম আমি? সত্যিটা তো বলেছিলাম, কেউ বিশ্বাস করলো না। না তুমি বিশ্বাস করলে, না ওরা বিশ্বাস করলো। ভেবেছিলাম এঙ্গেজমেন্টের কথা বলে কোনো রকম সমাধান করে নেব, তারপর তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব।
কিন্তু ওরা যে বিয়ের জন্য চেপে ধরবে আমি কি করে জানবো? মেয়েটি বলে, তাহলে এখন কি হবে? আমি বললাম, কি আর হবে, তোমার আমার বিয়ে হবে, যেটা তুমি চেয়েছো। মেয়েটি বলে, সত্যি বলছি, আমি কিছু জানি না। আমি বললাম, ব্যাস অনেক হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না, বিয়ের জন্য নিজেকে তৈরি করো। মেয়েটি বলে, আমি মরে গেলেও এই বিয়ে করতে পারবো না। আমি বললাম, আমার কোনো শখ নেই তোমার মতো মেয়েকে বিয়ে করার। নিচে যাও, গিয়ে সবার সামনে বলো যে আমি তোমাকে কিডন্যাপ করিনি, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। তারপর তোমাকে নিয়ে লোকে কি ভাববে সেটা নিয়ে আমি কনফিউজ। মেয়েটি অবাক হয়ে বলে, মানে? আমি বললাম, জানি না, তোমার হাতে সময় আছে সন্ধ্যা পর্যন্ত। আমাকে বিয়ে করে নিজের সম্মান বাঁচাবে নাকি সত্যিটা বলে নিজের সম্মান হারাবে? মেয়েটি এবার তেলে বেগুনে জ্বলে উঠল। মেয়েটি বলে, কোন সত্যিটা বলবো? এটাকে অস্বীকার করতে পারবেন যে আপনি আমাকে তুলে আনেননি? আমি তো আর হাওয়ায় উড়ে উড়ে আপনার গাড়িতে আসেনি, নিশ্চয়ই আপনি নিয়ে এসেছেন। আমি বললাম, তোমাকে বলে কোনো ফায়দা নেই, আমি বারবার একই কথাই বলবো, আমি তোমাকে অপহরণ করিনি। এই বিয়েটা করবো কি না এতক্ষণ দুমনায় ছিলাম, কিন্তু বারবার তোমার মিথ্যে অপবাদে আমি বাধ্য হচ্ছি তোমাকে বিয়ে করতে। এবার যাই হয়ে যাক, আমি তো বিয়ে করবই তোমাকে। যদি মান সম্মান বজায় রেখে বাঁচতে চাও তাহলে চুপচাপ বিয়েটা করে নাও, পরে যা হবে দেখা যাবে। এই বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। মেয়েটিকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। আমি চলে যাওয়ার পর মেয়েটি বলে, বিয়ে কি ছেলে খেলা নাকি, নাকি হাতের মোয়া যে বললেই হয়ে গেল? বিয়ে মানে জীবনের সাথে জুড়ে যাওয়া একটা সম্পর্ক, যে সম্পর্কের উপর নির্ভর করে সারা জীবন পার করতে হয়। আমারও ভাগ্য বলিহারি, শেষমেশ যে আমাকে কিডন্যাপ করলো তাকেই বিয়ে করতে হবে। ভাগ্যে কি এই লেখা ছিল? না জানি মা বাবা আমাকে নিয়ে কতটা চিন্তা করছে, এই বিয়েটা কি ফ্যামিলি মেনে নেবে? লোকটা কথায় কথায় আমার মতো মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, এ কথাটা কেন বললো? সত্যিই কি আমি দেখতে খারাপ? মেয়েটি চট করে উঠে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এত বছর নিজেকে আয়নায় দেখেছে নিজের মতো করে, কখনো কোনো কিছুর কমতি দেখেনি নিজের মাঝে। তাহলে আজ ওই লোকটার কথা কেন মনে হচ্ছে নিজের মাঝে কোনো কিছুর কমতি রয়েছে? অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখে একটা জিনিসের অমিল পেল, সেটা হলো আমি ফর্সা, সে শ্যামলা। আয়নার দিকে তাকিয়ে মুখে হাত বুলিয়ে মেয়েটি বলে, আমি শ্যামলা বলেই কি লোকটা আমাকে কথা বলেছে? আরও নানান বিষয়ে কথা ভাবতে লাগলো, কিন্তু এখন পিছু হবার কোনো উপায় নেই। ছেলেদের থেকে মেয়েদের আত্মসম্মান একটু বেশিই হয়। শেষমেশ মান সম্মানের কথা চিন্তা করে আমি যেমন মেয়েটিকে বিয়ে করছি, ঠিক তেমনি মেয়েটিও নিজের মান সম্মানের কথা চিন্তা করে বিয়েতে রাজি হলো। কারণ পরিস্থিতিও এমন ছিল, সন্ধ্যার সময় কাজে এসে আমাদের বিয়ে পড়ালো। ম্যানেজারের সাথে এতদিনের পরিচয় বলে ছোটখাটো একটা অনুষ্ঠান করলো, এমনকি বুকিং করা রুমটা ফুল দিয়ে বাসর সাজালো। কি আজব তাই না? হোটেলেই বিয়ে হলো, আবার হোটেলেই বাসরাত করতে হবে। বিয়ে হয়ে যাওয়ার পর অনুষ্ঠানের পালা শেষ করে আমি মেয়েটিকে নিয়ে রুমে চলে এলাম। যেহেতু এখানে কোনো মেয়ে নেই মেয়েটিকে রুমে নিয়ে আসার জন্য, সেজন্য আমাকেই সেই কাজটা করতে হলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে দেখি সে লাজুক মুখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটির ভাব ভঙ্গিমায় বোঝা যাচ্ছে সে বিয়েটা অনায়াসেই মেনে নিয়েছে। কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই এই বিয়েতে, না ওই মেয়ের প্রতি। কি বলবো, আমার পাশে তো একদম বেমানান। আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, শরীয়ত অনুযায়ী এখন আমরা স্বামী স্ত্রী, তাই নিয়ম অনুযায়ী 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নামাজ পড়তে পারো তো? মেয়েটি বলে, জি পারি। আমি বললাম, তাহলে যাও উজু করে এসো। মেয়েটি কোনো কথা না বলে চলে গেল। আমি চুপচাপ খাটের এক কোণে বসে ভাবতে লাগলাম, মান সম্মান বাঁচানোর জন্য তো বিয়ে করে নিলাম, কিন্তু মা বাবাকে না জানি বিয়ে করাটা একদম ঠিক হয়নি। তারা কি ভাববে আমাকে? একটু পর মেয়েটি অজু করে বেরিয়ে এলো। মেয়েটি বেরিয়ে আসতেই আমি গেলাম অজু করতে। অজু করে এসে নিয়ম অনুযায়ী মেয়েটির শাড়ির আঁচল আমাকে নামাজ পড়তে হবে। যেহেতু মেয়েটি শাড়ি পরেনি, পরেছে 3 পিস, তাই অন্য পদ্ধতিতে নামাজ পড়লাম। মেয়েটির ওড়না অর্ধেক বিছিয়ে তার উপর নামাজ পড়লাম। দুজন একসাথে নামাজ পড়ে মোনাজাত করে উঠে বসলাম। মেয়েটি খাটে, আমি সোফায়। সারাদিন অনেক ধকল গেছে আমার উপর দিয়ে, তাই আমি সোফায় গা এলিয়ে দিলাম। মেয়েটি তখনও খাটে বসে আছে। আমি বললাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমার কথা মতো মেয়েটি শুয়ে পড়লো, কিন্তু কোনো কথা বললো না। আমিও কোনো কথা না বলে ঘুমানোর চেষ্টা করলাম। সেদিন রাতে আমাদের মাঝে আর কোনো কথা হলো না। সকালে ঘুম ভাঙলো দরজায় খটখট আওয়াজে। আসলে এত বেলা পর্যন্ত আমি ঘুমাই না, কিন্তু শরীর টায়ার্ড থাকার কারণে ফজরের দিকে আমার ঘুম ভাঙলো না। আমি উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি বাইরে আমাদের জন্য নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে এখানকার স্টাফ। আমি নাস্তাগুলো নিয়ে দরজা লাগিয়ে দিলাম। মেয়েটি তখনও পরে পরে ঘুমোচ্ছে। আমি কয়েকবার ডাক দিলাম, তাতেই কাজ হলো। চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে মেয়েটি। আমার চোখে পড়লো মেয়েটির চোখ দুটো লাল টুকটুকে হয়ে গেছে। যত সম্ভব রাতে কান্না করেছে, নয়তোবা জ্বরের কারণে। কারণ ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে গায়ে এখনো জ্বর আছে। জ্বর আছে কিনা সেটা শিওর হওয়ার জন্য কপালে হাত দিতে গেলেই মেয়েটি 2 হাত সামনে এনে নিজের মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। সে ভেবেছে অন্য কিছু। আমি বললাম, আমি শুধু দেখতে চেয়েছিলাম জ্বর আছে কিনা। কাল রাতে নিশ্চয়ই ওষুধ খাওনি? মনে পড়লো যে কাল থেকে তো মেয়েটি খানাও খায়নি। আমি বললাম, উঠে পড়ো, গিয়ে ফ্রেশ হয়ে আসো। নাস্তা টেবিলে রাখা আছে, খেয়ে ওষুধ খেয়ে নাও। তাড়াতাড়ি করো, আমি একটু বের হব, কারণ আমার মিটিং আছে। মেয়েটি চুপচাপ উঠে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আমার সামনে বসলো। আমি একটা প্লেটে করে মেয়েটিকে নাস্তা দিলাম। তাকে নাস্তা দিয়ে আমিও নাস্তা নিয়ে বসে পড়লাম। নাস্তা শেষ করে মেয়েটিকে মেডিসিন দিয়ে দিলাম। মেডিসিন খেয়ে সেখানে মাথা নিচু করে বসে আছে।
আমি বললাম, আমাকে এখন বেরোতে হবে, তুমি বরং রেস্ট নাও। দুপুর হতে হতে আমি চলে আসব, আর কিছুর প্রয়োজন হলে স্টাফকে ডেকে বলো এনে দেবে। এই বলে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। মেয়েটি আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু একটা কথা বলেনি সে, শুধু আমার কথাগুলো শুনে গেছে। সে কথা বলল কি বলল না তাতে আমার কিছু যায় আসে না। এভাবে 2 সপ্তাহ কেটে গেছে। আজ আমরা ঢাকায় ফিরবো। এই 2 সপ্তাহ না মেয়েটি আমার সাথে ভালো করে কথা বলেছে, না আমি তার সাথে ভালো করে কথা বলেছি। কারোর কোনো প্রয়োজনই পড়েনি। আজকে যখন ঢাকায় ফিরবো এটা ভেবে হাজার চিন্তা মাথায় চেপে বসেছে। কারণ আজ ওকে নিয়ে মা বাবার মুখোমুখি হতে যাব। জানি না তারা কি মনে করবে, কি রিয়েক্ট করবে, আর কি ভাববে। সেটা ভেবে বুকের ভেতরটা দুরু দুরু করছে। হাজারো চিন্তা মাথা নিয়ে মেয়েটিকে নিয়ে গাড়িতে বসলাম। সত্যি বলতে এখনো পর্যন্ত আমি মেয়েটির নাম জিজ্ঞাসা করিনি। বিয়ে পড়ানোর সময় বলেছিল, কিন্তু মনে নেই, কারণ তখন মাথায় অনেক চিন্তা। কে কি বলেছে সেদিকে কোনো খেয়ালই ছিল না। পাশাপাশি সিটে দুজন বসে আছি। গন্তব্য ঢাকা। গাড়ি চলছে আপন গতিতে, কিন্তু দুজনের মাঝে একরাশ নীরবতা ছাড়া আর কিছুই নেই। আমার কোনো ফিলিংস এখনো জন্মেনি মেয়েটির প্রতি। তবে তার মনের কথা আমি জানি না। বিয়ে হয়েছে পর্যন্ত আমি যা বলেছি সেটাই শুনেছে। কিডন্যাপের কথা আর মুখ দিয়ে বের করেনি। তার নীরবতা, তার নিস্তব্ধতা আমাকে জানান দিচ্ছে সে এই বিয়েটা মেনে নিয়েছে। তার মানে সে আমাকেও মেনে নিয়েছে, এটা আমার ধারণা। বাকিটা জানি না, দেখা যাক না কি হয়। বিকেলে নাস্তা করে বেরিয়েছি। এখন রাত 8টা বাজে। আজ রাস্তায় প্রচুর জ্যাম। আমি দেখলাম মেয়েটি দরজার সাথে হাত ঠেকিয়ে গালে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে বসে আছে। নীরবতা ভেঙে আমি কথা বললাম, তোমার খিদে পেয়েছে? এবার মেয়েটি আমার দিকে তাকালো, আবার চোখ সরিয়ে নিয়ে বলে, না। আমি বললাম, কিছু কি খাবে? কারণ এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, তুমি খেলে সেখানেই যেতাম। মেয়েটি মনে হয় আমার মনের কথা বুঝতে পারলো যে আমার খিদে লেগেছে, তাই আমি ওকে জিজ্ঞেস করছি। মেয়েটি বলে, ঠিক আছে চলুন যাওয়া যাক। তারপর আমরা গাড়ি ঘুরিয়ে রেস্টুরেন্টে গেলাম। ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। জ্যাম থাকার কারণে ভোর 6টার দিকে বাড়িতে পৌঁছালাম। একদিক দিয়ে ভালোই হলো, অন্তত নামাজ পড়ার জন্য সবাই জেগে গেছে, কাউকে আর ঘুম থেকে ডাকতে হবে না। মনের ভিতর ভয় নিয়ে গাড়ি থেকে নামলাম। আমি দেখছি মেয়েটি আরো বেশি ভয় পাচ্ছে। আমি যে ভয় পাচ্ছি সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে সে মনে মনে আরো ভেঙে পড়বে। আমি বললাম, ভয় পাওয়ার কিছু নেই, নেমে আসো। কিন্তু মেয়েটি নামছে না, সে একইভাবে বসে আছে। আমি বললাম, কি হলো, নেমে আসো। মেয়েটি এবার ছলো ছলো নয়নে আমার দিকে তাকালো, চোখের কোণে জল চকচক করছে। আমি ওকে শান্ত করার ভঙ্গিতে বললাম, কিচ্ছু হবে না, আমার মা বাবা খুব ভালো মানুষ, আর আমি তো আছি। আমি তো আছি কথাটা শুনেই মেয়েটি নেমে পড়লো। আমি তো আছি কথাটায় সত্যি ম্যাজিক আছে। আমি তো আছি এই কথাটা বলে সবকিছু করানো যায়। এমন কোনো কাজ নেই যে করাতে পারবেন না কারো হাতে। আমি তো আছি শব্দটা একটা ভরসা স্বরূপ কাজ করে, ভরসা পাওয়া যায় এই কথাটায়। মেয়েটিও মনে হয় এই কথাটা শোনার জন্য বসেছিল। কি অদ্ভুত না? যাই হোক, আমি মেয়েটিকে নিয়ে মেন দরজার কাছে গেলাম। কলিং বেল প্রেস করতেই কাজের বুয়ার বদলে মা এসে দরজা খুলে দিল। মায়ের পোশাক দেখেই বুঝতে পেরেছি এই মাত্র নামাজ শেষ করে উঠেছেন। এদিকে এত ভোরে আমাকে দেখে মা বেশ অবাক হন। আমি মাকে সালাম করে জড়িয়ে ধরলাম। মা আমাকে বুকে নিয়ে চোখ বন্ধ করে নিল। এভাবে কয়েক মিনিট রয়ে গেলাম মাকে জড়িয়ে ধরে। মায়ের বুকে যে আসল শান্তি পাওয়া যায়, যারা মাকে ভালোবাসেন তারাই বুঝবেন। আমি মাকে ছেড়ে দিয়ে বললাম, কেমন আছো আম্মু? মা বলে, এই তো বাবা, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আহারে, আমার ছেলেটা কতটা শুকিয়ে গেছে। নিশ্চয় সেখানে গিয়ে শুধু কাজ নিয়ে ব্যস্ত ছিলি, নিজের কোনো যত্ন নিসনি। মায়ের চোখে কিছুই এড়ায় না। আসলে এই 2 সপ্তাহ আমি ঠিকমতো খাওয়া দাওয়া করিনি। একে তো কাজের চাপ ছিল, তার উপর এই মেয়েটির চিন্তা। সব মিলিয়ে এই 2 সপ্তাহ আমার জন্য জাহান্নাম থেকে কোনো অংশ কম ছিল না। অপছন্দের কাউকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী বানানো অতটাও সোজা না। হ্যাঁ, এটাই সত্যি, মেয়েটিকে আমার পছন্দ হয়নি। তার উপর জবরদস্তি বিয়ে করা, কি একটা যে তুফান গেল আমার উপর, তা একমাত্র উপরওয়ালাই জানেন। আমি মাকে বললাম, আম্মু আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু চিন্তা করছো। এতক্ষণ মা আমার পিছনে থাকা মেয়েটিকে খেয়াল করেনি, এবার তার চোখে পড়লো। মা বলে, হ্যাঁ রে তানবীর, মেয়েটি কে? মার কথা শুনে মেয়েটি চট করে মায়ের পা ছুঁয়ে সালাম করে। মা মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলে, বেঁচে থাকো মা। আমি বললাম, মা এখন ভেতরে যাই, পরে না হয় বলছি। মা বলে, আরে আমি তো ভুলেই গেছি, আয় ভেতরে আয়। তারপর আমরা বাড়ির ভেতরে গেলাম। তখন বাবা ড্রয়িং রুমে বসেছিল। আমি গিয়ে বাবাকে সালাম করলাম। আমার দেখা দেখি মেয়েটিও সালাম করে। যাক, একদিক দিয়ে অন্তত ভালো আছে। হঠাৎ মেয়েটিকে সালাম করতে দেখে বাবা অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটি গুটিসুটি মেরে আমার পেছনে এসে দাঁড়ায়। বাবা মেয়েটির দিকে তাকিয়ে বলে, তানভীর, মেয়েটি কে? মাও জিজ্ঞাসু চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি একবার মা বাবার দিকে তাকিয়ে আবার মেয়েটির দিকে তাকালাম। তারপর মাথা নিচু করে বললাম, বাবা আসলে আমি এই মেয়েটিকে বিয়ে করেছি। আমার কথা শুনে মা ধপ করে সোফায় বসে পড়ল। মা বাবা দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। বাবা খুব শান্ত গলায় বলে, এমন কি হয়েছিল যার জন্য আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করিসনি? তোর এই মেয়ে পছন্দ, আমাদেরকে বললেই পারতি। আমাদেরকে বললে কি আমরা তোদের বিয়ে দিতাম না? আমি বললাম, বাবা পরিস্থিতি এমন ছিল যে আমি বাধ্য হয়েছি বিয়ে করতে। বাবা বলে, কি এমন হয়েছিল যে আমাদেরকে জানানোর সময় পাসনি? আমি এবার বাধ্য হলাম সব খুলে বলতে। এক এক করে সব খুলে বললাম বাবা আর মাকে। সব কথা শুনে বাবা মা দুজনেই হতবাক হয়ে যায়। দুজনেই চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এবার তোমরাই বলো আমি কি করতাম তখন? মিথ্যা অপবাদে জেলে যেতে হতো আমাকে, অথচ সে অন্যায়টা আমি করিনি।
তোমরা যদি মনে করো আমি অপরাধ করেছি তাহলে যে শাস্তি দেবে মাথা পেতে নেব। বাবা মা দুজন দুজনের মুখের দিকে তাকায়। আমি জানি মা বাবার কথার উপর একটা কথাও বলবে না। বাবা যে সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নেবেন, কারণ এটাই হয়ে আসছে, আমি দেখেছি। এদিকে মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটিকে মার পছন্দ হয়নি, কিন্তু এখন কিছুই করার নেই। অনেকক্ষণ চুপ থেকে বাবা বলে, এত কিছু হয়ে গেল অথচ তুই আমাদেরকে কিছু জানালি না, একটিবার ফোন করে তো বলতে পারতি। আমি বললাম, আসলে আমি চাইনি তোমাদেরকে টেনশন দিতে। বাবা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তা মা তোমার নাম কি? বাবার কথা শুনে মেয়েটি আমার দিকে তাকায়। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। মেয়েটি বলে, জি আমার নাম জান্নাতুল মাওয়া রাহা। বাবা বলে, পড়াশোনা কতটুকু করেছো? রাহা বলে, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। বাবা বলে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? রাহা বলে, মা বাবা বড় ভাইয়া আর আমি। বাবা বলে, তা মা তোমার বাবা কি করেন? রাহা বলে, আমার বাবা কিছু করেন না, আগে সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার নিয়েছেন। বড় ভাইয়া নিজের বিজনেস শুরু করেছেন মাত্র 2 বছর হলো। বাবা বলে, আমার কথা কিছু মনে করো না মা, আসলে এগুলো জানার অতি আবশ্যক ছিল, তাই জিজ্ঞেস করলাম। আর বাকি রইল আমার ছেলে তোমাকে কিডন্যাপ করেছে সেটা। আমি তোমাকে একটা কথা বলি, পৃথিবী উল্টে গেলেও আমি বিশ্বাস করব না আমার ছেলে তোমাকে কিডন্যাপ করেছে, কারণ আমি ওকে আমার আদেশে মানুষ করেছি। আর কেউ না চিনলেও আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। ও আর যাই করুক এমন জঘন্যতম কাজ ও করবে না, এতে আমি 100% শিওর। কিন্তু তারপরও কথা থেকে যাচ্ছে, তুমি ওর গাড়ির ডিকিতে অজ্ঞান অবস্থায় এলে কোথা থেকে? সেটাই চিন্তা করার বিষয়। এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলবো। এখন আমার ছেলে যখন তোমাকে বিয়ে করেই ফেলেছে, আমরা তোমাকে মেনে নিতে বাধ্য। তোমাকে এমন পরিস্থিতিতে না ছেড়ে তোমার সঙ্গ দিয়েছে, তাতে আমি আমার ছেলের উপর গর্ববোধ করি। এই বিয়ে নিয়ে ঝামেলা করলে সমাজে আমাদের মান সম্মান কমবে বই বাড়বে না। এরপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, কি গো তুমি চুপচাপ বসে আছো কেন, কিছু বলো। মা একটা দিগ্নিশ্বাস ফেলে বলে, কোথায় ভেবেছিলাম নিজের পছন্দ মতো মেয়ে দেখে ছেলেকে বিয়ে করাবো খুব ধুমধামের সাথে, কিন্তু এখন হলো তার উল্টো। বাবা বলে, কেন মেয়ে কি তোমার পছন্দ হয়নি? মা বলে, এখন পছন্দ হলেও কি আর না হলেও কি, পাল্টানো তো সম্ভব না। আমার ছেলে যদি এমন মেয়ের সাথে সংসার করতে পারে, তাহলে আমি মা হয়ে কেন পারবো না? ছেলের খুশিতেই আমাদের খুশি, এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। এই বলে মা চলে গেল। মার কথায় আর চলে যাওয়া দেখে বুঝতে পারলাম যে মা মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারছে না, এটাই স্বাভাবিক। মা বাবার অনেক স্বপ্ন থাকে ছেলে মেয়েদেরকে নিয়ে, সে স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে মনে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। মা চলে যাওয়ার পর বাবা রাহাকে বলে, তুমি কিছু মনে করো না মা, তোমার শাশুড়ি হয়তো একটু মনে কষ্ট পেয়েছে ছেলের এহানো আচরণে, পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমরা এখন উপরে যাও নিজেদের রুমে, সারা রাত না ঘুমিয়ে জার্নিং করে এসেছো, নিশ্চয়ই অনেক ক্লান্ত, গিয়ে রেস্ট করো। আর হ্যাঁ, তোমার বাড়ির অ্যাড্রেস আমাকে দাও, তোমার মা বাবার সাথে কথা বলতে হবে তো বিয়ের ব্যাপার নিয়ে। রাহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বাবা আমাকে বলে, যা বৌমাকে নিয়ে রুমে যা, পরে কথা হবে সব। আমি রাহাকে নিয়ে রুমে চলে এলাম। মনে মনে ভাবলাম, যাক বাবা, বেশি কিছু হয়নি, অল্পের উপর দিয়েই গেছে। এদিকে রাহা মায়ের আচরণে খুব কষ্ট পায়। সে মনে মনে বলে, উনি এমন করে কেন বলল? আমি কি দেখতে সত্যিই খারাপ? তাহলে কি উনি আমাকে মেনে নেননি ছেলের বউ হিসাবে? ওনার কথাই বা কেন বলছি, নিজের স্বামীও তো মেনে নেয়নি আমাকে। রুমে এসে আমি ওকে বললাম, মায়ের ব্যবহারে কিছু মনে করো না, পরে দেখবি ঠিক হয়ে যাবে সবকিছু, একসময় মাও তোমাকে মেনে নেবে। রাহা বলে, ওনার কথা ছাড়ুন, আপনিও তো আমাকে মেনে নেননি এখনো। আমি ওর কথা শুনে অন্যদিকে তাকিয়ে বললাম, ওয়াশরুম ওইদিকে, ফ্রেশ হয়ে এসে বিশ্রাম করো। জরিনা খালাকে বলে দিচ্ছি নাস্তা উপরে দিয়ে যাবে। এই বলে আমি সোফায় গা এলিয়ে দিলাম। রাহার কথাটা এড়িয়ে গেলাম, কারণ তার কথার কোনো উত্তর আমার কাছে নেই, আর থাকলেও আমি সেটা বলতে চাই না। সোফায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ক্লান্তি ভর করলো আমাকে। শরীর খুব টায়ার্ড, সারা রাত না ঘুমিয়ে গাড়ি চালানোর কারণে দু চোখ জোরে ঘুম নেমে আসছে। রাহা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখে আমি সোফায় ঘুমিয়ে পড়েছি। সে এক পা দুপা করে আমার সামনে এসে দাঁড়ায়, খুবই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। এই 2 সপ্তাহে এতটা কাছ থেকে ভালো করে আমাকে দেখেনি কখনো, এখন দেখে তার চোখ জুড়িয়ে গেল। কোনো ছেলে এতটা সুন্দর হতে পারে তা সে আগে জানতো না, হয়তো কখনো কোনো ছেলেকে এতটা কাছ থেকে দেখেনি। সত্যি এখন ওর মনে হচ্ছে যে আমার পাশে তাকে একদম বেমানান, কোথায় আমি কোথায় ও, কিন্তু নিয়তি যে আমার সাথেই ওকে জুড়ে দিয়েছে। এদিকে আমাকে আর জরিনা খালাকে বলতে হলো না নাস্তার কথা, মা নিজে থেকে নাস্তা উপরে পাঠিয়ে দিয়েছেন। সারাটা দিন ঘুমিয়ে কাটিয়ে দিলাম। রাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। যেহেতু মা বিয়েতে নারাজ, তাই মা একটু কম কথাই বলছে। খাওয়া দাওয়া শেষ করে একসময় রুমে চলে এলাম। আমি খাটে হেলান দিয়ে বসে আছি। রাহা গেছে ওয়াশরুমে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি মোবাইলের আলো জ্বালিয়ে মাত্র দাঁড়িয়েছি, এমন সময় হঠাৎ রাহা ভয় পেয়ে ওয়াশরুম থেকে দৌড়ে এসে আমাকে জাপটে ধরে। সাথে সাথে আমার হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে গেল, আর আমি রাহাকে নিয়ে বিছানার উপর পড়লাম। আমি নিচে, রাহা আমার উপরে। সে ভয়ে আমার বুকে মুখ গুজে থরথর করে কাঁপছে। আমি ওর 2 বাহু শক্ত করে ধরেছি, একে অপরের সাথে একদম মিশে গেছি। আমি ওর বাহু ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলাম। ওর ছাড়া চুলগুলো উড়ে এসে আমার মুখ ঢেকে দিয়েছে। আমার চোখ নিমেষেই বন্ধ হয়ে এলো ওর চুল থেকে আসা মিষ্টি ঘ্রাণে। হঠাৎ আমি ওকে ছেড়ে দিলাম। রাহা তখনও আমাকে শক্ত করে জড়িয়ে আছে। আমি বললাম, রাহা কি হয়েছে তোমার? আমার কথা শুনে হঠাৎ রাহা যা করলো তা দেখে আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম। মেয়েটি থেকে থেকে এমন একটা কাজ করে যেটা আমাকে খুব ভাবায়, কিন্তু এখন যেটা করলো এটা তো আমি আশাই করিনি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।